সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যুগলবন্দি অনুষ্ঠানে। এর আগে আমরা আরো 5টি যুগলবন্দি অনুষ্ঠান করেছিলাম, আজকে 6ষ্ঠ পর্ব। এই 6টি পর্বে এসে অনুষ্ঠানটির একটি চরিত্র দাঁড়িয়ে গেছে, সেটি হচ্ছে যে আমি এবং আরো একজন বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে যোগ দেন। আমরা দুজন থাকি, তো এই দুজনের মধ্যে কেউই আসলে প্রকৃতপক্ষে হোস্ট না এবং কেউ গেস্ট না, আবার দুজনই হোস্ট দুজনই গেস্ট। আমরা দুজন মিলে কথা বলি, আড্ডা দিই, গল্প করি, কবিতা পড়ি, গান করি। এর মধ্য দিয়ে আমরা 1 ঘন্টার সময় কাটাবার চেষ্টা করি। এই সময়ের মধ্যে কিছুটা বিনোদন, কিছুটা শিক্ষামূলক আমরা করে তোলার চেষ্টা করি অনুষ্ঠানটিকে। তো আজকে আছেন টরন্টো থেকে হাসান মাহমুদ ভাই। হাসান মাহমুদ ভাই একজন শরিয়া আইন বিশেষজ্ঞ। তার রচিত এবং আমি জানি না নির্দেশিতও কিনা বেশ কিছু শরিয়া আইনের উপর সিনেমা হয়েছে, এবং যেগুলো সচেতনতামূলক মুভি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখানো হচ্ছে এবং প্রচুর কাজ হচ্ছে সেই মুভিগুলো দেখে। শরিয়া আইনের যে নেতিবাচক দিকগুলো আছে, যেটি সমাজকে পিছিয়ে দেয়, সেই বিষয়গুলো, পয়েন্টগুলো তিনি তুলে তুলে ধরছেন, এবং শরিয়া আইনের মন্দ দিক এবং ভুল প্রয়োগ, এই বিষয়গুলো তিনি তুলে ধরার চেষ্টা করছেন। হাসান ভাই একজন সঙ্গীতজ্ঞ। তিনি গান সুর করেন, একসময় গান করতেন, এখন হয়তো গান করেন না, বা করেন কিনা আমরা সেটা জানতে পারবো। তিনি কবিতা লেখেন, অসম্ভব ভালো ছড়া লেখেন। তো হাসান ভাই এবং আমি আজকে 1 ঘন্টার সময় আপনাদের সঙ্গে থাকবো। আমরা কবিতা পড়বো, হাসান ভাই কবিতা পড়বেন, ছড়া পড়বেন। এর মধ্য দিয়ে আমরা সময়টা কাটাবো। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আপনারা যদি কমেন্ট করেন, আপনাদের কমেন্ট গুলো আমরা সরাসরি স্ক্রিনে দেখাবো, এবং আপনাদের কমেন্টের মধ্যে যদি উল্লেখযোগ্য কিছু থাকে, আমাদের দুজনের জন্য কোনো পরামর্শ প্রশ্ন থাকে, এবং সেগুলো আমরা পারফর্ম করার চেষ্টা করব এখানে। তো আমি হাসান ভাইকে অনুরোধ করছি কিছু বলার জন্য প্রথমে, তারপরে আমরা কবিতা পড়ি বা গান করি, যাই করি আমরা সেটা শুরু করব। হাসান ভাই। অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছা সবাইকে। শরিয়া আইন আমি গত 20-25 বছর ধরে করছি, কিন্তু আমি এখনো ছাত্র, এখনো শিখছি। আর মুভিগুলোর ডিরেক্টর আমি নই। 3টে মুভি ডিরেক্ট করেছে রাকিবুল হাসান ঢাকার, আর আমার ইংরেজি মুভিটা ডিরেক্ট করেছে কাজী পিয়াল ভ্যানকুভারের। তো আশা করছি আজকের এই সময়টা আমাদের ভালোই কাটবে। অনেক ধন্যবাদ হাসান ভাই। তো আমরা তাহলে কি কবিতা পাঠ কিভাবে শুরু করব? আপনি আগে পড়বেন না আমি আগে পড়বো? আপনি আগে পড়বেন। আমি আগে পড়বো, আচ্ছা ঠিক আছে। এবং যেহেতু ছন্দের ব্যাপারটা আছে, আপনি ছন্দ কাকে বলে এই সমস্ত আমাদেরকে এডুকেট করবেন। আমরা ঘোষণা দিয়েছিলাম যে আজকের অনুষ্ঠানে আমরা চেষ্টা করব গান এবং কবিতার ছন্দ দুটো নিয়েই কথা বলতে, এবং ছন্দ নিয়ে আমাদের যে ছন্দের উল্লাস এবং ছন্দের যে সখ্য এবং বৈরিতা দুটোই আছে ছন্দের। তো সেই সব বিষয় নিয়ে হাসান ভাইয়ের কিছু পরিকল্পনা আছে, সেগুলা নিয়ে আমরা একটু কাজ করার চেষ্টা করব আজকে। তো আমি প্রথমে অক্ষরবৃত্ত ছন্দের ছোট ছোট দুটি কবিতা আমি পড়ার চেষ্টা করছি। প্রথম কবিতা জামা। জামার ভেতরে তার দেখো উঠানামা, সে আমার কেউ নয়, সে আমার জামা। বুতামের প্রেম দিয়ে তারে ধরে রাখি, বুতাম খুলেই তারে ফিরে ফিরে ডাকি। সে কি এক রাত জাগা রসের ইতর, সারা রাত সে ছিল জামার ভিতর। সে আমার ঘাম হয়ে গলে গলে পড়ে, আদরে শুকায় সে জামার ভিতরে। এরপরে আরেকটা ছোট কবিতা আমি পড়ছি, বর্ষণ। আমার খরায় পোড়া দেহ তোমার সকল বৃষ্টি শুষে নিয়ে এখন রসালো, সঘন চিরহরিৎ। পাখিদের জন্য দিয়েছি বাড়িয়ে ফলবতী ডাল, হরিণীকে পাতার আড়াল। কিছুটা বর্ষণ যদি দাও আরো, মাছেদের সাঁতারও নিশ্চিত। নদীর প্রবাহ ছুটে যাবে লোকালয়ে মানুষের কাছে। হাসান ভাই, আপনি কিছু বলবেন এই ছন্দটা নিয়ে, নাকি আমি একটু ব্যাখ্যা করব? না, ছন্দটা আপনি ব্যাখ্যা করবেন। ওই যে ৮-৬
8-6 যে ছন্দটা। অক্ষরবৃত্ত ছন্দ মাইকেল মধুসূদন যেভাবে লিখেছিলেন ৮-৬ করে দুটি পর্ব, ৮ মাত্রার একটি পর্ব এবং ৬ মাত্রার একটি পর্ব, এই ১৪ মাত্রায় তিনি লাইনগুলোকে দাঁড় করিয়েছিলেন। এই ছন্দটি মাইকেল মধুসূদন দত্তই বাংলা ভাষায় শুরু করেন এবং পরবর্তীতে প্রায় সকলেই এটি ফলো করেছে। তো অক্ষরবৃত্ত ছন্দে আসলে পর্ব নির্মাণ করা যায় ৪ মাত্রায়, ৬ মাত্রায়, ৮ মাত্রায়, ১০ মাত্রায় পর্ব নির্মাণ করা যায়। যে কোনো জোড় সংখ্যায় পর্ব নির্মাণ করা যায়। ২ মাত্রায়ও পর্ব হতে পারে বলে আমি মনে করি। যদি তবে কমপক্ষে ২টি শব্দ দিয়ে একটি পর্ব নির্মাণ করলে ভালো। অনেক সময় ৪ মাত্রার একটি শব্দ দিয়ে একটি পর্ব হয়। কিন্তু আমি মনে করি যে ২টি শব্দ দিয়ে একটি পর্ব নির্মাণ করতে পারলে ভালো হয়। সেই ক্ষেত্রে ২টি বেজোড় মাত্রার পর্ব পাশাপাশি রাখতে হবে। একটি বেজোড় মাত্রার পরে একটি জোড় মাত্রার পর্ব দিলে তাহলে আর সেটি পর্ব হবে না। যেমন ৪ আর ৩ যদি একসঙ্গে করি ৭ মাত্রা, ৭ মাত্রায় কোনো পর্ব হয় না। ৪, ৬, ৮, ১০ এরকম হয়। যেমন আমার প্রথম যে কবিতাটি আমি পড়েছি সেখানে ১৪ মাত্রার পর্ব কিভাবে হলো। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, অক্ষরবৃত্ত ছন্দে এক অক্ষর এক মাত্রা। এখানে যে স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্তের মতো সিলেবল চিন্তা করার কোনো অবকাশ নেই। এক অক্ষর এক মাত্রা। তবে আদি এবং মধ্য, শব্দের আদি মধ্যে যদি অক্ষরটি থাকে, ধ্বনিটি থাকে, স্বরটি থাকে, তাহলে এখানে বন্ধস্বর এবং মুক্তস্বরের একটি ব্যাপার প্রথম দিকে অক্ষরবৃত্ত নিয়ে যারা গবেষণা করেছেন, কাজ করেছেন, তারা বন্ধস্বর এবং মুক্তস্বরকে ব্যাখ্যা করেছেন অক্ষরবৃত্তে। মুক্তস্বর সবসময় এক মাত্রা এবং বন্ধস্বরগুলো আদি এবং মধ্যে থাকে এক মাত্রা, ২ মাত্রা। কিন্তু আমি মনে করি যে এই ঝামেলায় না গিয়ে অক্ষরবৃত্ত ছন্দে সবসময় অক্ষর গণলেই হলো। যুক্তাক্ষর মুক্তাক্ষর যাই থাকুক না কেন, এক অক্ষর এক মাত্রা। তো প্রথম কবিতায় আমি ২টি লাইন আপনাদের এক্সাম্পল একটু দেই। জামার ভেতরে তার দেখো ওঠানামা। এখানে ২টি পর্ব। জামার ভেতরে তার, দেখেন ৩+৩+২ ৮ মাত্রার একটি পর্ব হয়েছে। জামার ৩ মাত্রা, ভেতরে ৩ মাত্রা, তার ২ মাত্রা, এই ৮ মাত্রার একটি পর্ব হলো। তারপরে দেখো ওঠানামা, এখানে ৩টি ২ মাত্রার শব্দ মিলে ৬ মাত্রার একটি পর্ব হয়েছে। পরের লাইনেও সে আমার কেউ নয়, সে আমার ৩ আর ১ ৪ হলো, কেউ নয় ২+২=৪ হলো, ৮ মাত্রার একটি পর্ব হলো। আবার পরের পর্বটি সে আমার জামা, সে ১, আমার ৩, ৪, জামা ২, ৬, ৮-৬ এখানেও ২টি পর্ব হলো। এইভাবে এই প্রথম কবিতাটিতে পর্ব বিন্যাস হয়েছে। আর দ্বিতীয় কবিতাটিতে একটু ভিন্ন হয়েছে। অক্ষরবৃত্ত ছন্দে এমন কোনো বাধ্যবাধকতা নেই যে সবগুলো পংক্তি, সবগুলো লাইন সমমাত্রার হতে হবে, ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন দ্বিতীয় কবিতাটিতে এই ভেরিয়েশনটি আছে, আমার খরায় পোড়া দেহ। এখানে ২টি পর্ব, একটি ৬ মাত্রার আমার খরায় ৬ মাত্রার পর্ব, পোড়া দেহ ৪ মাত্রার পর্ব। দ্বিতীয় লাইনে গিয়ে আবার তোমার সকল বৃষ্টি শুষে নেয়, তোমার সকল ৬ মাত্রা, বৃষ্টি শুষে নেয় ৬ মাত্রা, ৬-৬ করে ২টি পর্ব হয়েছে। তারপরের লাইনে এখন রসালো সঘন চিরহরিৎ, এখন রসালো ৬ মাত্রা, সঘন চিরহরিৎ ৮ মাত্রা, ৬-৮ হয়েছে। তারপরের লাইনে গিয়ে পাখিদের জন্য দিয়েছি বাড়িয়ে ফলবতী ডাল, ৩টি ৬ মাত্রার পর্ব। পাখিদের জন্য দিয়েছি বাড়িয়ে ফলবতী ডাল, এইভাবেও হতে পারে। এই হলো মোটামুটি মোটের উপর অক্ষরবৃত্ত ছন্দ। হাসান ভাই, আপনি এটা আপনার ওয়ালে ট্রান্সফার করলে ভালো হয় এই মুহূর্তে। আমি অন্য কিছু ঠিক করে রেখেছিলাম, কিন্তু যেহেতু আপনি এই যে ৮ আর ৬ অক্ষরবৃত্ত ১৪ মাত্রাতে আপনার চমৎকার কবিতাটা, খুব ভাববাদী কবিতা, তখন ১৪ মাত্রার উপরেই তাহলে আমি একটা কবিতা পড়ছি। আজকে পুরো শোতে আমি শুধু আবৃত্তি করব না, পড়ে যাব, সেখানে আমার কিছু স্বাধীনতা থাকবে। যেমন ধরুন, কবিতাটা পড়েই যাচ্ছি। স্বপ্ন দেখেছেন রাত্রে হবু চন্দ্রভূপ, অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ। স্বপ্নটা হচ্ছে, শিয়রে বসিয়া যেন ৩টে বাঁদরে উকুন বাঁচিতেছিল পরম আদরে, একটু নড়িতে গেলে গালে মারে চর, চোখে মুখে লাগে তার নখের আঁচড়। সহসা মিলালো তারা এলো এক বেদে, পাখি উড়ে গেছে বলে মরে কেঁদে কেঁদে। সম্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে, তুলিয়া বসায় দিল উচ্চ এক দাঁড়ে। নিচেতে দাঁড়ায় এক বুড়ি থুরথুরি, হাসিয়া পায়ের তলে দেয় সুরসুরি। রাজা বলে কি আপদ, কেহ নাহি ছাড়ে, পা দুটা তুলিতে চাহে তুলিতে না পারে। পাখির মতন রাজা করে ঝটপট, বেদে কানে কানে বলে হিং টিং ছট। এটা রবীন্দ্রনাথের কবিতা। এখন এই স্বপ্নের মানে নিয়ে সারা রাজ্যে হুলস্থুল। হবুপুর রাজ্যে আজ দিন ৬-৭, চোখে কারো নিদ্রা নাই, পেটে নাই ভাত। ছেলেরা ভুলেছে খেলা, পণ্ডিতেরা পাঠ, মেয়েরা করেছে চুপ, এতই বিভ্রাট ইত্যাদি ইত্যাদি। তারপরে ফ্রান্স থেকে
পণ্ডিত নিয়ে আসা হলো। সেই পণ্ডিত শেষে এসে বলে, অর্থ চাই? রাজকোষে আছে ভুরি ভুরি, রাজ স্বপ্নে অর্থ নাই, যত মাথা টুরি। এটা শুনে লোকে বলে, আরে বেটা, ধিক ধিক, কোথা হতে এলো বেটা, পাষণ্ড নাস্তিক বলে ওকে মারতে ছুটলো সবাই। 14 মিনিট কাল না হইতে শেষ, ফরাসি পণ্ডিতের মিললে না উদ্দেশ, পালিয়ে গেছে। অতঃপর গৌড় হতে এলো হেন বেলা, জবন পণ্ডিতদের গুরু মারা চালা। লাজ নাই, লজ্জা নাই, সজ্জা নাই ধরে, কাঁচা কোচা শতবার খসে খসে পড়ে। সগর্বে জিজ্ঞাসা করে, কিলয়ে বিচার? শুনিলে বলিতে পারি কথা দুই চার, ব্যাখ্যায় করিতে পারি উলট পালট, সমস্যারে কহে সবে হিংটিং ছট। স্বপ্ন কথা শুনি মুখ গম্ভীর করিয়া, কহিল গৌরীয় সাধু প্রহর প্রহর ধরিয়া, নিতান্ত সরল অর্থ, অতি পরিষ্কার, বহু পুরাতন ভাব নব আবিষ্কার। ত্রম্বকের ত্রিনয়ন ত্রিকাল ত্রিগুণ, শক্তিভেদে ব্যক্তিভেদ দ্বিগুণ বিগুণ, বিবর্তন আবর্তন জীব, বিবর্তন আবর্তন সম্বর্তন আদি, জীব শক্তি শিব শক্তি করে বিসম্বাদী, আকর্ষণ বিকর্ষণ পরুষ প্রকৃতি, আনব চৌম্বক বলে আকৃতি বিকৃতি, কুশাকৃতি প্রবহমান জীবাত্ম বিদ্যুৎ, ধারণা পরমা শক্তি সেথায় উদ্ভূত, ত্রয়ী শক্তি ত্রিস্বরূপে প্রপঞ্চে প্রকট, সংক্ষেপে বলিতে গেলে হিংটিং ছট। আমি এটার কিছুই বুঝিনি, আমি জানি কেউ কিছু বুঝবে না, কিন্তু সাধু 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 রবে কাঁপে চারিধার, সবে বলে পরিষ্কার অতি পরিষ্কার, দুর্বোধ যা কিছু ছিল হয়ে গেল জল, শূন্য আকাশের মতো অত্যন্ত নির্মল। হাত ছাড়ি উঠিলেন হবু চন্দ্ররাজ, আপনার মাথা হতে খুলিল এ তাজ, পড়াইয়া দিল ক্ষীণ বাঙালির শিরে, ভারে তার মাথাটুকু পরে বুঝি ছিঁড়ে, ইত্যাদি। এখন আমি ছন্দে আসি। এটা তো আগাগোড়া ৮/৬ কিন্তু রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ ১৯১৪ সালে প্রথম কবিতায় ছন্দতত্ত্ব প্রস্তাব করেছিলেন, তিনি এই কবিতায় কি ছন্দ রেখেছেন কি রাখেননি শোনেন। প্রথম দুইটা লাইন, স্বপ্ন দেখেছেন রাত্রে হবুচন্দ্র ভূপ, ১৬ মাত্রা, অর্থ তার ভাবি ভাবি গবুচন্দ্র চুপ, ১৬ মাত্রা, তারপরে ১৪ মাত্রা, সব সব শিওরে বসিয়ে যেন তিনটে মাদারি ইত্যাদি করে করে করে, সন্মুখে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে ১৫, তুলিয়া বসায় দিল উচ্চ এক দাঁড়ে ১৫, তারপরে আবার উনি ১৪তে ফিরে গেছে। তো এই যে সন্মুখে না দিয়ে উনি যদি সামনে দিতেন, সামনে রাজারে দেখি তুলি নিল ঘাড়ে, ১৪ই হতো। না না, উচ্চ না দিয়ে যদি উঁচু দিতেন হাসান তাহলে ভাই, ১৪ হতো। হাসান ভাই, অক্ষর বৃত্তে কিন্তু এই যে সম্মুখে এই যুক্তাক্ষরও এক মাত্রাই, সম্মুখে ৩ মাত্রা, এটা ৪ মাত্রা না। ও আচ্ছা কিন্তু আচ্ছা, আপনি যদি তাহলে মাত্রা বৃত্তে যান তাহলে এটা ৪ মাত্রা। আচ্ছা অক্ষর বৃত্তে এক অক্ষর এক মাত্রা, যুক্তাক্ষরও এক মাত্রাই। আচ্ছা, তাহলে শুরুটা যে ১৬ মাত্রায় হলো সেটা কি অবশ্যই হবে? এক মাত্রা। তবে আগে তখনকার দিনে বলতো যদি এই বন্ধ স্বরটি শেষে থাকে তাহলে ২ মাত্রা হবে, কিন্তু মাঝখানে থাকলে তো অবশ্যই এক মাত্রা। তাহলে শুরুর দুটো লাইন যে ১৬ লাগছে আমার কাছে। কোনটা বলেন তো? স্বপ্ন দেখেছেন রাত্রে হবু চন্দ্র ভূপ, অর্থ স্বপ্ন তার ভাবি দেখেছেন ভাবি গবু রাত্রে চন্দ্র চুপ। ৮ মাত্রা, হবুচন্দ্র ভুগ ৬ মাত্রা, ৮/৬ তো হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আপনি আপনার কবিতা শোনান, আর অন্য কোনো ছন্দ নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা, অনেক ধন্যবাদ হাসান ভাই। আমি তাহলে এই মধ্যে ডালিয়া রায় চৌধুরী একটি কমেন্ট করেছেন, কবির আলোচনায় সমৃদ্ধ হলাম, ধন্যবাদ সম্মানীয় কবি জহিরুল ইসলাম মহাশয়কে। মহাশয় নই, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক বিশেষণ দিয়ে আপনি মন্তব্যটি করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে সেইভাবে আজকে প্রস্তুতি নেইনি যে কি পড়বো। ঠিক আছে, আমি এবার মাত্রাবৃত্ত ছন্দের একটি কবিতা পড়ি। মাত্রাবৃত্ত ছন্দ আবার ৩ রকমের হয়, ৫ মাত্রার, ৬ মাত্রার, ৭ মাত্রার পর্ব, মানে পর্ব নির্মাণটা ৩ রকম ভাবে করা যায়। আমি যেটি এখন পড়বো সেটা হচ্ছে ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দ, তবে প্রতি লাইনের শেষে ২ মাত্রার একটি ভাঙা পর্ব আছে। আমি পড়ছি কবিতাটি। কবিতার শিরোনাম পাথরের ফুল। লাঙলের ফলা ভেঙে খান খান হলো, পাথরের গায়ে কৃষক ঢেলেছে জল, এই মাটিতে ঘাস ফলাবে স্বাদের ফল, অজানা দূরের পথ খানি উজ্জ্বল, পাথরের দেহ একদিন ফেটে ঠিক, মেলবে শেকড় ফসলের চারা গাছ, স্বপ্নটা তার ছিল না মোটে অলিক, পেয়ে গেছে ইঙ্গিতে কিছুটা সে আজ,
একদিন ফুল পাথরের বুকে ফোটে, সুখবর যায় দূর থেকে আরো দূরে, খুশিতে কৃষক ফসলের মাঠে ছোটে, ফুটে আছে ফুল ক্যাকটাস বুক জুড়ে। এটি হচ্ছে ৬ মাত্রার মাত্রাবৃত্ত ছন্দের কবিতা। ৬ মাত্রা কিভাবে হলো আমি একটু ব্যাখ্যা করি। এখন মাত্রাবৃত্ত ছন্দে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে খোলা স্বরগুলো সবসময় ১ মাত্রা আর বন্ধ স্বরগুলো সবসময় ২ মাত্রা। যেমন আমি বন্ধ স্বর কোনগুলা আর খোলা স্বর কোনগুলা একটু বোঝার চেষ্টা করি। যেমন একটি শব্দ এখান থেকে নেই, স্বপ্নটা। এখানে দেখেন ৩ টি স্বর আছে। সপ, ন, টা। এই সপ এটা হচ্ছে বন্ধ স্বর, এটি হচ্ছে ২ মাত্রা। ন খোলা স্বর, এটি ১ মাত্রা। টা খোলা স্বর, এটি ১ মাত্রা। তাহলে টোটাল শব্দটা আছে ৪ মাত্রা। এটার ভ্যালু হচ্ছে টোটাল ৪ মাত্রা। স্বপ্নটা ৪ মাত্রা, কিন্তু অক্ষরবৃত্তে আবার এটা হবে ৩ মাত্রা। তো অক্ষরবৃত্ত আর মাত্রাবৃত্তের এখানে হলো পার্থক্য। এখন ৬ মাত্রা ৬ মাত্রা করে পর্বটা কিভাবে নির্মাণ হলো সেটি বলছি। লাঙলের ফলা, লাঙলের এটি ৪ মাত্রা, ফলা ২ মাত্রা। লাঙলের ফলা ৬ মাত্রা হলো। ভেঙে খান খান ৬ মাত্রা হলো। হলো শেষে একটা ২ মাত্রা ভাঙা পড়ব হলো। লাঙলের ফলা ভেঙে খান খান হলো। পরের লাইনে পাথরের গায়ে ৪ আর ২ ৬ মাত্রা, কৃষক ঢেলেছে ৩ ৩ ৬ মাত্রা জল, একটা ২ মাত্রার ভাঙা পর্ব। এ মাটিতে ঘাস, এ মাটিতে ৪টা খোলা স্বর, ঘাস একটা বন্ধ স্বর ২ মাত্রায়, ৬ মাত্রা একটা পর্ব হলো। ফলাবে স্বাদের, ফলাবে ৩টা খোলা স্বর ৩ মাত্রা, স্বাদের একটা খোলা স্বর সা, একটা দের বন্ধ স্বর ২ মাত্রা। এই হলো ৬ মাত্রা। ৬ মাত্রা ৬ মাত্রা ২টা পর্ব। ফলো এটা হলো একটা ভাঙা পর্ব ২ মাত্রা। এরকম করে করে এই ৬ মাত্রার পর্ব বিন্যাস করে এই কবিতাটি এগিয়ে গেছে। তো ৫ মাত্রারও করা যায়। আপনারা যদি ৫ মাত্রার করে করে পর্ব নির্মাণ করেন সেটিও করা যায়। আবার ৭ মাত্রাও করা যায়। ৭ মাত্রার ছন্দটিকে আবার কেউ কেউ বলেছেন দলবৃত্ত ছন্দ বা মন্দাক্রান্তা ছন্দ। সেটির আবার ভিন্ন নাম আছে। ৭ মাত্রার পর্বটি বেশ মজারই হয়। যেমন আমাদের মাহবুব ভাই লিখেছেন এক কবিতা, কানাডা কত দূর কে বলে কত দূর, এরকম করে এই রিদমে ৭ মাত্রার ছন্দটি এগিয়ে যায়। তো এই হলো মাত্রাবৃত্ত। আমি এরপরে স্বরবৃত্ত পড়ে শোনাবো। আমরা এবার হাসান ভাইয়ের কাছে আসি। হাসান ভাই, আপনি যদি মাত্রাবৃত্ত নিয়ে কিছু বলেন বা আপনার কোনো কবিতা পড়ে শোনান। আমি তো কবিতায় ছন্দ সম্বন্ধে কিছুই জানি না, হ্যাঁ, সেই জন্যই প্রশ্ন করি। তো আপনি যেভাবে বলছেন তাতে বোঝা গেল যে আমাদেরকে আরো পড়তে হবে, কেননা হিসেবগুলো খুব দুর্বোধ্য লাগছে। একই একই শব্দ এই বৃত্তে এত মাত্রা, অন্য বৃত্তে অন্যরকম মাত্রা। সঙ্গীতের ব্যাপারে কিন্তু সঙ্গীতের ছন্দ অত্যন্ত টাইট, সেখানে এক বিন্দু স্বাধীনতা নাই সেটাকে লঙ্ঘন করার কারো গায়কের বা বাদকের। সেটাতে আমি পরে আসছি। তো এখন আমি তাহলে কি পড়ি? কবিগুরুর একটা কিছু পড়ি। আপনার নিজের কবিতাই পড়েন না, আপনার নিজের কবিতা বা ছড়া শুনি একটা। আমার ছড়া, ওকে, আমি তো ছড়া ছোট ছোট লিখি। গয়না হয় না খাঁটি স্বর্ণতে, লাগেই একটু খাদ, একটু দুঃখ না হলে জীবনে সুখটাই বরবাদ। বহু আনন্দ কিছুটা অশ্রু কিছুটা আর্তনাদ, অনেক সখ্য বহু সংঘাত, কিছু বাদ প্রতিবাদ, অঢেল জ্যোৎস্না কিছু কলঙ্ক, তবে পূর্ণিমা চাঁদ, গুরু গম্ভীর উঁচু হিমালয়, পাশেই গভীর খাদ, ঝাল চাটনিতে একটু মিষ্টি, তবেই তো তার স্বাদ, একটু দুঃখ না হলে জীবনে ফুলটাই বরবাদ, সুখটাই বরবাদ। অনেক অনেক ধন্যবাদ হাসান ভাই, খুবই ভালো লাগলো। আমি একটা ছোট্ট কবিতা পড়ি, ৪ লাইনের, একটু উইটি আছে। কবিতার নাম হচ্ছে জিপার। দরজা খুলে দাঁড়িয়ে আছো, অন্য কিছু খুলবে না, সেই যে কবে আঘাত দিলাম, এখনো কি ভুলবে না, লুকিয়ে রাখা রহস্যটা খুলে দেখাও কি কারখানা, জানলা থেকে ব্লাইন্ড সরালে অন্যখানে জিপার টানা। বাহ বাহ বাহ। একটু দুষ্টুমি কবিতা আর কি। আচ্ছা, এবার আরেকটি কবিতা পড়ছি, কবিতার নাম চোখ। চোখ নিয়ে প্রিয়ার চোখ নিয়ে নানান রকমের উপমা আছে।
নানান রকমের উপমা কবিরা দিয়ে থাকেন। জীবন দাস পাখির নীড়ের মতো চোখ বলেছেন। চোখ নিয়ে নানান রকমের উপমা আছে। এইসব নিয়েই আরকি এই কবিতাটি। চোখ। তোমার চোখে পাখির বাসা দেখে জীবনানন্দ কেঁদেছিলেন খুব। কেউ দেখেছে নিস্তরঙ্গ দিঘি, দিঘির জলে এক জীবনের ডুব। ঘোলা জলের বুক কাঁপানো ঢেউ, চোখের নদী প্লাবন খোঁজে কেউ। নোনা সাগর আছড়ে পড়া তীর, পাপড়িগুলো ঝাউবন স্থির। বাঁকা ধনুক দু চোখের উপমা, হরিণ চোখে তুমি তিলোত্তমা। ধিকি ধিকি জ্বলছে আগুন চোখে, পুড়ছে ট্রয় সে আগুনের আঁচে। দু চোখ দেখে চেনে সবাই তোকে, বর্ণমালা ভাসে চোখের কাছে। কেউ বলে চোখ দুষ্টু ভারী, কেউ বলে চোখ হাসে। চোখের জলে নৌকা হয়ে দুঃখ নাকি ভাসে। চোখের কত উপমা হায়, সব কি আছে জানা। শুধু জানি তোর কালো চোখ আমারই জেলখানা। আরে রে রে চমৎকার চমৎকার। অনেক ধন্যবাদ হাসান ভাই। আপনি তো অনেক পপুলার ছড়া লিখেছেন, অনেক বিখ্যাত ছড়া লিখেছেন। আপনার একটি ছড়ার কথা আমি জানি এবং সেটি আমি আপনার সঙ্গে পরিচয় হবার আগে আমি সেটি ফেসবুকে আপনারই পাঠ করা ভিডিওটি দেখেছিলাম এবং সেটি বোধহয় লক্ষ লক্ষ বার ভিউ হয়েছে এবং অসাধারণ সেই ছড়াটি। সেটি কি আপনি পড়ে শোনাবেন নাকি আরেকটু পরের দিকে পড়বেন সেটি? মানে একটু পরে পড়ি, এখন রবীন্দ্রনাথ পড়তে ইচ্ছে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে রবীন্দ্রনাথের কবিতা। কোনটা পড়বো আপনি বলেন, পরশ পাথর কিংবা আচ্ছা ইয়ে পড়ি, আপনার পছন্দের। অভিসার। 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 হ্যাঁ। সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত। নগরীর দ্বীপ নিবেছে পবনে, দুয়ার রুদ্ধ পৌর ভবনে। নিশীথের তারা শ্রাবণ গগনে, ঘন মেঘে অবলুপ্ত। কাহার নূপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে। সন্ন্যাসী বর চমকি জাগিল, স্বপ্ন জরিমা পলকে ভাগিল। রূঢ় দ্বীপের আলোক লাগিল, ক্ষমা সুন্দর চক্ষে। নগরীর নটি চলে অভিসারে, যৌবন মদে মত্তা। অঙ্গে আঁচল সুনীল বরণ, রুনু ঝুনু রবে বাজে আভরণ। সন্ন্যাসী গায়ে পড়িতে চরণ, থামিল বাসবদত্তা। প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌর কান্তি। সৌম্য সাহস তরুণ বয়ান, করুণা কিরণে বিকচ নয়ান। শুভ্র ললাটে ইন্দু সমান, ভাতিছে স্নিগ্ধ শান্তি। কহিল রমণী ললিত কণ্ঠে, নয়নে জড়িত লজ্জা। ক্ষমা করো মোরে কুমার কিশোর, দয়া করো যদি গৃহে চলো মোর। এ ধরণী তল কঠিন কঠোর, এ নহে তোমার শয্যা। সন্ন্যাসী কহে করুণ বচনে, অয় লাবণ্য কুঞ্জে এখনো আমার সময় হয়নি। যেথায় চলেছ যাও তুমি ধনী, সময় যেদিন আসিবে আপনি, যাইব তোমার কুঞ্জে। সহসা আকাশ তড়িত শিখায় মেলিল বিপুল আশ্ব। রমণী কাঁপিয়া উঠিল তারাসে, প্রলয় শঙ্খ বাজিল বাতাসে। আকাশে বজ্র ঘোর পরিহাসে, হাসিল অট্টহাস্য। বর্ষ তখনও হয় নাই শেষ, এসেছে চৈত্র সন্ধ্যা। বাতাস হয়েছে উতলা আকুল, পথতরু শাখে ধরেছে মুকুল। রাজার কাননে ফুটেছে বকুল, পারুল রজনীগন্ধা। অতি দূর হতে কিংবা বহু দূর হতে আসিছে পবনে, বাঁশির মদির মন্দ্র। জনহীন পুরী, পুরবাসী সবে গেছে মধুবনে অথবা গেছে ফুলবনে, দুই রকমই পাওয়া যায়। আরে ভাই এত কনফিউশন। জনহীন পুরী, পুরবাসী সবে গেছে ফুলবনে ফুল উৎসবে। শূন্য নগরী নিরখী নীরবে, হাসিছে পূর্ণচন্দ্র। নির্জন পথে জ্যোৎস্না আলোতে, সন্ন্যাসী একা যাত্রী। মাথার উপরে পুরো পরিখার, কোকিল কুহরি ওঠে বারবার। এতদিন পরে এসেছে কি তার, আজি অভিসার রাত্রি। নগর ছাড়ায় গেলেন দণ্ডী বাহির প্রাচীর প্রান্তে।
দাঁড়ালেন এসে পরীক্ষার পারে আম্র বনের ছায়ার আঁধারে। কে ওই রমণী পড়ি এক ধারে তাহার চরণ পান্তে, নিদারুণ রোগে মারিগুটিকায় ভরে গেছে তার অঙ্গ, রোগ মশি মাখা কালি তনু, তনু তার লয়ে প্রজাগণে পুরো পরিখার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ। সন্ন্যাসী বসি আড়ষ্টশির তুলি নিল নিজ অঙ্কে, ঢালি দিল জল শুষ্ক অধরে, মন্ত্র পড়িয়া দিল শিরোপরে, লেপি দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে। ঝরিছে বকুল পুজিছে কোকিল, যামিনী জ্যোৎস্না মাত্তা, কে এসেছো তুমি ওগো দয়াময় শুধাইল নারী। সন্ন্যাসী কয় আজি রজনীতে হয়েছে সময়, এসেছি বাসবদত্তা। জয়গুরু। অনেক ধন্যবাদ হাসান ভাই। একটি কাহিনী কাব্য, এবং এই কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর সাধু ভাষা ব্যবহার করেছেন, প্রচুর তৎসম শব্দের ব্যবহার করেছেন। আজকে আমরা যে কাজটি করি না, আমরা ভাষাটিকে আধুনিক করে তোলার চেষ্টা করেছি। সেটি ৩০-এর দশক থেকেই শুরু হয়েছে। জীবনানন্দ দাশও সাধু চলিতের মিশ্রণ করেছে। বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী, তারপরে সুধীন দত্তরা, তারা টোটালি সাধু ভাষাটিকে পরিহার করেছে, অন্তমিল মোটামুটি বর্জন করেছে, কিছু অন্তমিল দিয়েও তারা লিখেছে। তো অবশ্যই এই আধুনিক যাত্রা যে অন্তমিল বর্জন করে কবিতা লেখা, রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই শেষের দিকে এসে সূত্রপাত ঘটিয়েছিলেন। আমার যেটি ধারণা, তিনি এই বিংশ শতকের শুরুর দিকে ডব্লিউ.বি. ইয়েটসের সঙ্গে তার সখ্য ছিল, এবং সেই সুবাদে, সেই সূত্রে এজরা পাউন্ড, টি.এস. এলিয়ট এদের সঙ্গে তার বন্ধুত্ব তৈরি হয়, যদিও তারা বয়সে তার চেয়ে অনেক ছোট ছিল। তো এবং এজরা পাউন্ডরাই আসলে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্রণয় কাব্য, কাহিনী কাব্য, স্তুতি কাব্য থেকে কবিতাকে বের করে এনে যে কোনো বিষয় নিয়ে কবিতা হতে পারে এই বিষয়টি দাঁড় করিয়েছেন, অন্তমিল বর্জন করেছেন, এবং কবিতা থেকে গীতলতা তুলে দিয়েছেন। এই জিনিসগুলো রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছে ওয়েস্টে এসে, এবং আমার ধারণা এখান থেকে গিয়েই তিনি অন্তমিল বর্জন করে কিছু কবিতা লেখার চেষ্টা করেছেন। এবং আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই সেটি শুরু করেছেন, যদিও তিনি সেই ধারার প্রবক্তা নন। ৩০-এর দশকের কবিরাই হচ্ছে এই নতুন আধুনিক ধারার প্রবক্তা। তো সেই ধারারই ধারাবাহিকতা মেনটেন করছে আজকের কবিরা, আমরাও লিখছি। আমরা নানান রকম পরীক্ষা নিরীক্ষা কবিতা করার চেষ্টা করছি, সেখান থেকেও আরো উত্তরণের চেষ্টা করছি, উপমা উৎপ্রেক্ষায় নানান রকমের বিষয় আসে আনার চেষ্টা করছি। একটা পর্যায়ে তো অন্তমিল অর্জন করাই হয়েছিল, অন্তমিলকে এক ধরনের নিষিদ্ধের মতোই করা হয়েছিল আধুনিক কবিতায় 60-এর 70-এর 80-র দশকে 90-এর দশকে এসে। তো এখন আবার আস্তে আস্তে ছন্দ, অন্তমিল, মানে অন্তানুপ্রাস যেটাকে আমরা বলি, সেগুলো আবার ফিরে আসছে কবিতায়। উদাহরণ দেবেন একটু অন্তমিলের? যেমন আজ সারাদিন বৃষ্টি ছিল জলের মহোৎসব, বৃষ্টিতে কি আমাদেরও ভেসেই গেল সব। এই যে উৎসব, গেল সব, এই যে মিলগুলা, ভেসেই যদি গেল তবে যাক না ভেসে আজ, দেহের ভাঁজে লুকিয়ে রাখা সভ্যতার লাজ। এখনো তো মেঘলা আকাশ, ঝড়েরই সংকেত, এই ঝড়ে কি উড়ে যাবে কুসংস্কারের প্রেত। প্রেতাত্মারা যাক না ভেসে ফুসে উঠুক জল, এরপরে কি সকাল হবে রৌদ্র করুজ্জ্বল। এই যে শেষের যে মিলগুলো, এটাই হচ্ছে অন্তমিল। অনেকে অবশ্য এই অন্তমিলকে বা অন্তানুপ্রাসকেই মনে করেন কবিতার ছন্দ। সেটি কিন্তু আসলে কবিতার ছন্দ না। আমরা এতক্ষণ কবিতার ছন্দ নিয়ে কথা বললাম, অক্ষরবৃত্ত এবং মাত্রাবৃত্ত নিয়ে কথা বললাম, যে চলার যে গতি, এই যে আজ সারা দিন বৃষ্টি ছিল জলের মহৎ, এইটা হচ্ছে ছন্দ। এই যে একটি রিদমিক ওয়েতে এগিয়ে যাচ্ছে, এইটা হচ্ছে ছন্দ। শেষের যে মিলটি, সেটি কিন্তু ছন্দ নয়। তো আমি আরো কবিতা পড়বো, হাসান ভাই আপনার কাছ থেকে কবিতা শুনবো। তবে আপনি দীর্ঘদিন ধরে একটি বিষয় নিয়ে গবেষণা করছেন, সেটা হচ্ছে শরিয়া আইন নিয়ে গবেষণা করছেন। আপনার মোটামুটি মুখস্থই হাজার হাজার শরিয়া আইন, এবং এই যে বিশাল বিশাল ঢাউস ঢাউস শরিয়া আইনের ভলিউম, এগুলো সব সংগ্রহ করা, কম্পাইল করা, এগুলা স্টাডি করা, তারপরে এর ভুল শুদ্ধ আইডেন্টিফাই করা, এবং সমাজে এর প্রয়োগ, নেতিবাচক প্রয়োগ, এগুলো বিশ্লেষণ করা, করে আমাদের কল্যাণকর সমাজের জন্য যেটি দরকার সেই পরামর্শটি দেয়া, এই কাজটি আপনি দীর্ঘদিন ধরে করছেন। এটি একটি বিশাল সোশ্যাল ওয়ার্ক। এই বিষয়গুলো একটু জানতে চাই, যে শরিয়া আইন তো ইসলামিক রাষ্ট্র যেগুলো আছে সেগুলোতে এখনো আছে, বহাল আছে। আমাদের মতো দেশ যেখানে আমরা কিছুটা সেকুলার, কিছুটা ইসলামিক, যেখানে মেজরিটি মুসলমান,
কিন্তু আমরা আবার সেকুলার হওয়ারও চেষ্টা করি। সেই সব দেশে দুই রকমের একটা রাষ্ট্র ব্যবস্থা চলে এক ধরনের আইনে, আবার ছোট ছোট কমিউনিটি গুলা যেখানে মুসলিম অধ্যুষিত, যেখানে রাষ্ট্রীয় আইন বা প্রশাসন অত দোরগোড়ায় পৌঁছনি, সেই সব জায়গায় আবার পঞ্চায়েত ভিত্তিক বিচার ব্যবস্থা আছে, যেখানে শরিয়া আইন খুব ব্যবহার করা হয় এবং সেখানেই সমস্যাগুলো হয় বেশি, কুসংস্কারগুলো থাকে বেশি। তো এই জায়গাটিতে আপনি কাজ করছেন, এই বিষয় নিয়ে যদি আপনি একটু বলেন। জহিরুল, ওটা এত লোডেড একটা সাবজেক্ট যে ওটার জন্য আলাদা একটা শো না করলে সাবজেক্টের প্রতি অবিচার করা হবে। যেমন ধরুন, হানাফি ল বই, আমার কাছে যে বইগুলো আছে, শাফি ল বই, প্রত্যেকটা বইতে 6,000-এর বেশি শরিয়া আইন আছে। আমাদের 35,000 হাদিসের সাথে সেটা মেলাতে হয় কোন আইনের সাথে কোনটা। তো এনিওয়ে, আমি শুধু একটা ছোট্ট কথা বলে ছেড়ে দেব যে এই আইনগুলোর অনেকগুলো ভালো, অনেকগুলো মুসলিমরা নিজেরাই বাদ দিয়েছে। যেমন জিজিয়া করের আইন এখন আর হয় না, দাসের আইন হয় না। কিছু কিছু আইন আমাদের আপডেট করতেই হবে। আমি সেটাই দেখাতে চাচ্ছি যে কোরআন হাদিস মেনেই আপডেট করা সম্ভব, এই মেকানিজমটা আমি দিচ্ছি। কিন্তু আজকে তো আপনার কাছ থেকে ছন্দ শেখার কথা, তো ওটা এলে সবকিছু আমার মাথায় লন্ডন হয়ে যাবে। একটা ছন্দ, সেটাও সমাজের একটা ছন্দ, ও এবং ইয়েস, ভুল প্রয়োগের কারণে সমাজে ছন্দ পতন ঘটছে, খুবই খুবই। এবং আমরা অনেক অমানবিক ঘটনা ঘটছে। আমার তো 3টে বই আছে শরিয়া আইনের গঠনমূলক সমালোচনার উপর, একটা ইংরেজি, 2টো বাংলা, মুভি আছে। তো ওই প্রসঙ্গ বরং আমরা অন্য কোনো দিন যদি ডেডিকেটেড একটা অনুষ্ঠান হয় তখন করা যেতে পারে। তার কারণ আপনি কবি মানুষ, আপনার কোনো প্রতিপক্ষ নেই, অনেক বিতর্কে প্রতিপক্ষ থাকে। আমার এই সাবজেক্টটা এমন যে আমার প্রতিপক্ষ আছে যারা কতলে বিশ্বাস করে, এক মহা সমস্যা। যাই হোক, আপনি ছন্দে ফিরে আসি। এই কবিতাটা কি ছন্দে, আপনি সেটা একটু ব্যবচ্ছেদ করবেন, কোনটা আপনি বলি এখন। আচ্ছা, আচ্ছা, এক সন্ন্যাসীর কাছে এক গরিব লোক এসে টাকা পয়সা চাইল। সনাতন গোস্বামী, সন্ন্যাসী মানুষ, নদী তীরে বৃন্দাবনে সনাতন এক মনে জপিছেন নাম, রবীন্দ্রনাথের এটা স্পর্শমণি। হেনকালে দীন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম। শুধালেন সনাতন, কোথা হতে আগমন, কি নাম ঠাকুর? বিপ্র কহে, কি বা কব, পেয়েছি দর্শন তব, ভ্রমি বহুদূর। জীবন আমার নাম, মান করে মোর নাম, জেলা বর্ধমানে, এত বড় ভাগ্য হতো দিনহীন মোর মতো নাহি কোনোখানে, বলেছে। তার দারিদ্র বর্ণনা করে শেষে এসে বলছে, আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি করি আরাধনা, একদিন নিশি ঘুরে স্বপ্নে দেব কন্মরে পুরিবে প্রার্থনা। যাও যমুনা আরতি, সনাতন গোস্বামীর ধর দুটি পায়, তাকে পিতা বলে মেনো, তারই কাছে আছে যেন ধনের উপায়। শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন, কি আছে আমার, যাহা ছিল সে সকলই ছাড়িয়া এসেছি চলি, ভিক্ষা মাত্র সার। সহসা বিস্মৃতি টুটে সাধু ফুকারিয়া ওঠে, ঠিক ঠিক ঠিক, একদিন নদী তটে কুড়াইয়া পেয়েছি বটে পরশ মানিক। টাচস্টোন, যেটা ছোঁয়ালে লোহা সোনা হয় ক্রমাগত, ওটা দিয়ে সন্ন্যাসী কি করবে? যদি কভু লাগে দানে, সেইভাবে ওইখানে পুঁতেছি বালুতে, নিয়ে যাও হে ঠাকুর, দুঃখ তব হবে দূর, ছুঁতে নাই ছুঁতে। ব্রাহ্মণ ছুটিয়া আসি, খুঁড়িয়া বালুকা রাশি, পাইল সে মণি, লোহার বলয় দুটি সোনা হয়ে ওঠে ফুটি, ছুঁইল যখনই। ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে, ভাবে নিজে নিজে, যমুনা কল্লোল গানে চিন্তিতের কানে কানে কহে কত কি যে। ব্রাহ্মণ ভাবছে, সারাদিন গেল, সন্ধ্যা হচ্ছে, কবিতাও শেষ হচ্ছে। নদী পারে রক্ত ছবি, দিনান্তের ক্লান্ত রবি গেল অস্তাচলে। তখন ব্রাহ্মণ উঠি সাধুর চরণে লুটি, কহে অশ্রু জলে, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মণি। আমি আবার বলছি, যে ধনে হইয়া ধনী, মনিরে মানো না মণি, তাহারই খানি মাগি আমি নত শিরে। এত বলি নদী তীরে ফেলিল মানি। জরুর। অনেক ধন্যবাদ। এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা, এবং আবারও সেই কাহিনী কাব্য, পুরো কবিতায় একটি গল্প, অক্ষরবৃত্ত ছন্দে লেখা এটা।
তো এরই মধ্যে দুটি কমেন্ট এসছে, আমি কমেন্ট দুটি খুবই প্রাসঙ্গিক এবং দুটি কমেন্টই প্রায় একই রকম। একটি হচ্ছে এস এম শাহজাহান সিরাজ বলেছেন, গদ্য কবিতা সম্পর্কে কিছু বলবেন ভাই, ভালো লাগছে। আর ডালিয়া রায় চৌধুরী তিনি বলছেন, আধুনিক কবিতার ক্ষেত্রেও কি ছন্দটা মাথায় রেখে লিখতে হয়? দুটি প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং একই রকম। গদ্য কবিতা বলতে আসলে একটি ভুল ধারণা আছে সাধারণ পাঠকদের মধ্যে। সাধারণ পাঠক মনে করে যে অন্তানুপ্রাস কবিতায় থাকে, যেমন শেষে শব্দের লাইনের শেষে জল বল এরকম যে মিলগুলা থাকে, এই মিলগুলা তুলে দিলেই গদ্য কবিতা হয়ে গেল। আসলে কিন্তু তা না। গদ্য কবিতা হচ্ছে যে কবিতায় প্রচলিত যে ছন্দ, তিনটি ছন্দের কথা আমরা বলি, স্বরবৃত্ত ছন্দ, অক্ষরবৃত্ত ছন্দ এবং মাত্রাবৃত্ত ছন্দ, এই তিনটি প্রচলিত ছন্দের দোতনাটি মেনটেইন করে কবিতার গতি প্রবাহ চলছে না। কিন্তু এর বাইরেও এই তিনটি প্রচলিত ছন্দের আসলে আসলে বাইরে না, যদি বিশ্লেষণ করি আমরা দেখা যাবে যে সেখানে মিশ্র ছন্দের একটা বিষয় কাজ করে, একটা রিদম সেখানে কাজ করে। সেইটা যদি না থাকে তাহলে সেটা কবিতাই হবে না, এবং সেটাকে আমরা গদ্য কবিতা বলি। অক্ষরবৃত্তের চালও ওখানে মানে আপনি যদি দেখেন যে সবগুলা পর্বে অক্ষরবৃত্তের চাল নেই, কোনো একটা পর্ব অক্ষরবৃত্তের মতো হয়েছে, কোনো একটা স্বরবৃত্তের মতো হয়েছে, কোনো একটা মাত্রাবৃত্তের মতো হয়েছে, কিন্তু আপনি যখন পড়তে যাচ্ছেন আপনার পড়তে কোনো খারাপ লাগছে না, কোথাও হোঁচট খাচ্ছে না, একদম গড়গড় করে একটা রিদমিক ওয়েতে আপনি পড়ে যাচ্ছেন। এটাকে আমরা বলি গদ্য ছন্দ, মুক্তক ছন্দ, যাই বলি না কেন। কিন্তু আলটিমেটলি এর ভিতরে একটা ছন্দ আছে। খুব ভালোভাবে আপনি যদি আমাকে একটা কবিতা দেন, আমি একদম বিশ্লেষণ করে বলে দিতে পারবো যে কোন পর্বটি কোন ছন্দে আছে, কিন্তু সব ছন্দের মিশ্রণ থাকার ফলে এটিকে আমরা গদ্য কবিতা বলি। কিন্তু সেখানেও একটি ছন্দ আছে। এই যে আমি কথা বলছি, এর মধ্যেও কিন্তু একটা ছন্দ আছে। এটাই হচ্ছে গদ্য ছন্দ। যদি ছন্দ না থাকতো তাহলে আমার কথা আমি এমন সাবলীল ভাবে বলতে পারতাম না, হঠাৎ করে থেমে যেত কথা। হাসান ভাই যখন কথা বলেন তখন তার মধ্যে একটা ছন্দ, আপনি যখন কথা বলেন, যারা কমেন্ট করছেন আপনারাও দেখবেন যে যখন একটা ফ্ললেস কথা বলতে থাকেন, কন্টিনিউয়াস কথা বলতে থাকেন, তার মধ্যে একটা ছন্দ আছে। আমরা অনেক গদ্য সাহিত্যে যেমন সিরাজউদ্দৌলার যে সংলাপগুলো আমরা বলি যেগুলো কবিতা, কারণ ওখানে একটা রিদমিক ব্যাপার আছে, একটা ছন্দ আছে, যে কারণে আমরা বলি যেগুলো কবিতা হয়ে গেছে। এখন একজন ডালিয়া রায় চৌধুরী বলছেন যে আধুনিক কবিতার ক্ষেত্রে ছন্দটা মাথায় রেখে লিখতে হবে কিনা। যদি আসলে আমি সবসময় যেটা বলার চেষ্টা করি, কবিতার জন্য ছন্দ, ছন্দের জন্য কবিতা নয়। আগে আপনাকে কবিতা লিখতে হবে। এখন আপনি যদি সত্যি সত্যি ন্যাচারালি আপনার মধ্যে কবিত্বটা থাকে, আমি বলি কবুয়ত প্রাপ্ত কবি, কবুয়ত প্রাপ্ত কবি যদি হয় তাহলে লিখতে গেলে ছন্দটা তার অটোমেটিক চলে আসবে। এখন আপনি কখনো কখনো যদি লেখার পরে মনে হয় যে এই জায়গাটা কেমন যেন একটু হোঁচট খাচ্ছে, হচ্ছে না, তখন আপনি একটু ছন্দের ফরম্যাটে গিয়ে গুনে দেখতে পারেন যে হলো কিনা। আমি কিন্তু কখনো ছন্দ গুনে কবিতা লিখি না। আমার ৩ খণ্ড কবিতা সমগ্র বেরিয়েছে, প্রতিটি ৪০০ পৃষ্ঠা করে, সব মিলিয়ে ১০০০ খানেক কবিতা হয়ে যাবে, কাছাকাছি হয়ে যাবে, ৭০০, ৭৫০ বা ৮০০ এরকম কবিতা হবে। আমি একটি কবিতাও প্ল্যান করে যেটা আমি এই ছন্দে লিখবো লিখিনি। আমি জাস্ট লিখে গেছি, কোনো না কোনো ছন্দ সেটা পড়ে গেছে। এবং অনেক কবিতা আছে আমি দেখি যে আজকেও আমি একটি কবিতা পড়েছি, আমি আজকে এখন গুনে দেখলাম ২টা লাইনে অক্ষরবৃত্তের ছন্দ ঠিক নাই, একটা করে মাত্রা কম আছে, কিন্তু আমি দেখলাম যে ওইটা আবার অন্য ছন্দে পড়ে গেছে, যে কারণে আবার পড়তে গিয়ে সেটা হয় নাই। তো আগে কবিতা, পরে ছন্দ। তো আধুনিক কবিতার ক্ষেত্রে ছন্দটা মাথায় রেখে লিখতে হবে কিনা এটা আপনি ঠিক করে নেন যে মাথায় রেখে লিখবেন কিনা। তবে আমি মনে করি ছন্দটা জানা দরকার। জানলে হবে কি, কোথায় হোঁচট খাচ্ছে কোথায় হচ্ছে না সেটা আপনি নিজেই আইডেন্টিফাই করতে পারবেন। হাসান ভাই, তারপরে আমি আবার স্বরবৃত্ত ছন্দের একটি দুটি কবিতা পড়ে স্বরবৃত্ত ছন্দটা পরে ব্যাখ্যা করব। আমরা তো এতক্ষণ মাত্রাবৃত্ত এবং অক্ষরবৃত্ত নিয়েই ছিলাম। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো আপনি পড়েছেন সবগুলোই অক্ষরবৃত্ত ছন্দে লেখা। আচ্ছা, তাহলে এটা কিসে পড়ে, কোনটা বলি? আচ্ছা, ও একটা কবিতা আছে যেটা যখনই আমার মনে হয় আমার ৭১-এর কথা মনে হয়। আমরা তো ৭১-এর মানে ৭১-এর প্রজন্ম বলতে ওই সময়টা জন্মেছি না, ওই সময়টায় আমরা তাগড়া যুবক। ভাই আমার টাইম খুঁজে খুঁজে ফিরে শেয়ার করেছেন কিনা জানি না, আপনি বলেছিলেন আমার টাইমলাইনে দিতে, আমার টাইমলাইনে দিয়েছি, এখন আপনি চাইলে শেয়ার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, খ্যাপা খুঁজে খুঁজে ফিরে পরশ পাথর, এটা হচ্ছে পরশ পাথর।
ধুলায় কাদায় কটা, মাথায় বৃহৎ জটা, মলিন ছায়ার মতো ক্ষীণ কলেবর। ওষ্ঠ অধরেতে চাপি, অন্তরের দ্বার ঝাঁপি, রাত্রি দিন তীব্র জ্বালা জেলে রাখে চোখে। দুটি নেত্র সদা যেন নিশার খদ্যোত হেন, উড়ে উড়ে খোঁজে কারে নিজেরই আলোকে। নাহি যার চাল চুলা, গায়ে মাঠে ছাই ধুলা, কোটিতে জড়ানো শুধু ধূসর কৌপিন। ডেকে কথা কয় তারে, কেহ নাই এ সংসারে, পথের ভিখিরি হতে আরো দিনহীন। তার এত অভিমান, সোনা রূপা তুচ্ছ জ্ঞান, রাজ সম্পদের লাগি নহে সে কাতর। ধসা দেখে হাসি পায়, আর কিছু নাহি চায়, একবার পেতে চায় পরশ পাথর। খুঁজতে খুঁজতে খেপা সমুদ্রের ধারে এলো, সম্মুখে গরজে সিন্ধু অগাধ অপার। তরঙ্গে তরঙ্গ উঠি, হেসে হলো কুটি কুটি, সৃষ্টি ছাড়া পাগলের দেখিয়া ব্যাপার। আর সব কাজ ভুলি, আকাশে তরঙ্গ তুলি, সমুদ্র না জানে কারে চাহে অবিরত। যত করে হায় হায়, কোনো কালে নাহি পায়, তবু শূন্যে তোলে বাহু, ওই তার ব্রত। সারা নিশি তরু সাখী, বিরহী বিরহ ডাকে, যারে ডাকে তার দেখা পায় না অভাগা, তবু ডাকে সারাদিন ক্লান্তিহীন আশাহীন, একমাত্র কাজ তার ডেকে ডেকে জাগা। কেহ যায় কেহ আসে, কেহ কাঁদে কেহ হাসে, অনন্ত সাধনা করে বিশ্ব চরাচর। সেই মতো সিন্ধু তটে ধুলি মাখা দীর্ঘ জটে, খ্যাপা শুধু খুঁজে ফিরে পরশ পাথর। একদা সুধলতারে গ্রামবাসী ছেলে, আমি ছোট করে এনেছি। একদা সুধলতারে গ্রামবাসী ছেলে, সন্ন্যাসী ঠাকুর, এ কি কাকালে ও কিও দেখি, সোনার শিকল তুমি কোথা হতে পেলে? সন্ন্যাসী চমকে ওঠে, শিকল সোনার বটে, লোহা সে হয়েছে সোনা জানে না কখন। একই কাণ্ড চমৎকার, চেয়ে দেখে বারবার, আঁখি কচলিয়া দেখে, এ নহে স্বপন। কপালে হানিয়া কর, বসে পড়ে ভূমি পর, নিজেরে করিতে চাহে নির্দয় লাঞ্ছনা। পাগলের মতো চায়, কোথা গেল হায় হায়, ধরা দিয়ে পলাইল সফল বাঞ্ছনা। কেবল অভ্যাস মতো নুড়ি কুড়াইতো কত, ঠন করে ঠেকাইতে শিকলের পর, ছেয়ে দেখিত না নুড়ি, দূরে ফেলে দিত ছুরি। কখন ফেলেছে ছুঁড়ে পরশ পাথর। অনেক তখন হাসান ভাই, শেষ হয়েছে না? এখানে শেষ করে দেওয়া যায়। এটা যখনই আমি মনে হয় আমার ৭১-এর কথা মনে হয় যে আমরা একটা পরশ পাথর পেয়েছিলাম, রাইট। হারিয়ে ফেলেছি। হ্যাঁ, হারিয়ে ফেলেছি কিনা সেটি নিয়ে অবশ্যই আলোচনা করা যায় কোনো এক সময়। আর এই কবিতাটি হচ্ছে বিশুদ্ধ পয়ার, পয়ারে লেখা। পয়ার পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দকেই পয়ার বলে। আসলে অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাগুলোকে পয়ার বলে। মানে এখন পয়ার নিয়ে আমাদের অনেক ভুল ভ্রান্তি আছে আম, আম, জনমনে, যারা কবিতা লেখেন তাদের মধ্যেও এবং যারা কবিতা নিয়ে কাজ করেন, কবিতা ভালোবাসেন তাদের মধ্যেও। অনেকে মনে করেন পয়ার হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু পয়ার লিখেছেন সমিল পয়ার, তো মিল না থাকলে তারা আর সেটাকে পয়ার বলতে চান না। আসলে পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাই হচ্ছে পয়ার। এটা সমিল পয়ার হতে পারে, অমিল পয়ার হতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর সব সমিল পয়ার লিখেছেন। আম, এটি এটি এই ভ্রান্তিটি আসলে থাকা উচিত না। অক্ষরবৃত্ত ছন্দে লেখা কবিতাই হচ্ছে পয়ার। আহ, এখানে বেশ কিছু কমেন্ট এসছে অন্য এক জায়গায়। আমি একটি ওয়াচ পার্টি দিয়েছিলাম সেখানে, সেখান থেকে আমি কয়েকটি কমেন্ট একটু পড়ে শোনাচ্ছি যেগুলো আমি স্ক্রিনে দেখাতে পারছি না। আম, সামিনা আমিন বলছেন হাসান মাহমুদের পিকচার ক্লিয়ার না। হ্যাঁ, আমিও দেখছি সেই রকম মাঝে মাঝে একটু ক্লিয়ার হচ্ছে, আবার ঘোলা হচ্ছে, আপনার পিকচারটা অত ক্লিয়ার না। সেটি হতে পারে যে আপনার ওখানে নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণে কিনা বা আপনার ইকুইপমেন্টের কারণে কিনা, সেটি এখন আর কিছু করার নেই, এর চেয়ে ভালো আর করা যাবে না বোধহয়। রুদ্র অক্ষর বলছেন বাবা, আই নো হাউ ক্লোজ দিস পোয়েম ফর ইউ, থ্যাংকস you've been given your all patience to explain this poem to me. I am so proud of you, Baba. রুদ্র অক্ষর তাকে বাবা বলে কাকে সম্বোধন করছেন বুঝতে পারছি না, আমাকে হতে পারে। সামিনা আমিন বলছেন দারুণ গলা, দারুণ আবৃত্তি, নিঃসন্দেহে এটা আপনাকে বলেছে। সুহিতা সুলতানা বলছেন অনুষ্ঠানটির নাম ছন্দের বারান্দা হলে ভালো হতো, হয়তোবা দুজনকেই অভিনন্দন। অনেক ধন্যবাদ কবি সুহিতা সুলতানা, তিনি ঢাকা থেকে দেখছেন। মোহাম্মদ নজরুল ইসলাম গুণীদয়কে অভিনন্দন, ছন্দে আনন্দে মুখরিত, অনেক ধন্যবাদ আপনাকে। ইশরাত আলম বলছেন অনেক শিখছি, অনেক ধন্যবাদ। সুহিতা সুলতানা হাত দেখিয়েছেন আবার।
আপনাকে অনেক ধন্যবাদ কবি সুহিতা সুলতানা অনুষ্ঠানটি দেখবার জন্য। তো আমি বলেছিলাম যে এরপরে স্বরবৃত্ত ছন্দে আমি কিছু কবিতা পড়বো। আমি দেহকাব্য নামে আমার একটি বই বেরিয়েছে যেখানে 44টি কবিতা আছে বাংলা ইংরেজি দুই ভাষাতেই। তো এই কবিতাগুলো সবই হচ্ছে স্বরবৃত্ত ছন্দে লেখা। স্বরবৃত্ত ছন্দ হচ্ছে এক সিলেবল এক মাত্রা, সেটা বন্ধ হোক মুক্ত হোক যাই হোক, সিলেবল মাত্রই এক মাত্রা, এবং চারটা সিলেবল মিলে চার মাত্রা মিলে একটি পর্ব হয় এবং চার মাত্রা করে পর্ব নির্মাণ করতে হয়। স্বরবৃত্ত ছন্দে সাধারণত ভাঙা পর্ব থাকে না, কিন্তু আমি দেহকাব্যের সব কবিতাই কিছু কিছু ভাঙা পর্ব ব্যবহার করেছি। আমি দেহকাব্য থেকে দু একটি কবিতা পড়ে শোনাই, তাহলে তারপরে আমি স্বরবৃত্ত ছন্দটি একটু ব্যাখ্যা করব। এই বৃক্ষটি আজব গোসই, শূন্যে দোলে মূল, মাঝে মাঝে জল মাটি পায়, তাতেই হলো স্থূল। কাণ্ডটি প্রকাণ্ড জেতার, ভেতরে থই থই, জোয়ার ভাটায় হু হু করে, সমুদ্র অথই। রয়েছে তার নিজস্ব মেঘ, জল টলমল রাত, মধ্যরাতে শোক ও সুখে ঘটায় বৃষ্টিপাত। ঝোড়ো হাওয়ায় পত্র দোলে, নীল কুয়াশায় ভেজে, অসুচি হাত ছাল বাকলে মুছল এসে কে যে। শেকড়ে হাত দিও না তুমি, শেকড় বড় নাজুক, ঠোঁট দিয়ে তার অঙ্গ ছোবে, কাণ্ডে রেখো না বুক। এটা দেহকাব্য 7। আরেকটা 8 পড়ি। জলের তোরে ফুঁসে ওঠো, ভাসো জলোচ্ছ্বাসে, খরায় পোড়া রুক্ষ মরু, কি আনন্দে হাসে। এই জলে যে নুনের আবাদ, বুঝেছে কে আগে, এ কোন প্রেমে ভেজালে নুনের অনুরাগে। ঠোঁট দিয়ে নুন ছুঁই যে আমি, জিহ্বা দিয়ে ছুঁই, এত নুনের ভালোবাসা কোন জমিনে থুই। জলোচ্ছ্বাসের উঠানামা, গহীন গাঙে ঢেউ, নিদানে রাত আমরা দুজন, আর কি আছে কেউ। হাল বৈঠা পাল নৌকা, সবই গহন তলে, অতল গহন ডুব দিয়েছি আমি নুনের জলে। এবার স্বরবৃত্ত ছন্দটা একটু ব্যাখ্যা করি। মুক্তি কমেন্ট দিয়েছে। অভিনন্দন দুজন গুণী মানুষকে, অনেক ধন্যবাদ। আপনারা জানেন মুক্তিকে। তো আমি স্বরবৃত্ত ছন্দটা এবার একটু ব্যাখ্যা করি। চার মাত্রা করে কিভাবে পর্বটি এগোয়। জলের তোরে ফুঁসে ওঠো, ভাসো জলোচ্ছ্বাসে, এটা হচ্ছে প্রথম লাইন। দেখেন, জ লের তো রে, এই হলো চারটা সিলেবল মিলে একটা পর্ব হলো। জ লের 2 মাত্রা, তো রে 2 মাত্রা, এই 4 মাত্রা মিলে একটি পর্ব হলো। এখানে কিন্তু মুক্ত স্বরও আছে, বন্ধ স্বর আছে। যেমন জ, এটা হচ্ছে মুক্ত স্বর। লের, এটা হচ্ছে বন্ধ স্বর। তো রে, এটা 2টা খোলা স্বর। এখানে একটা বন্ধ স্বর 3টা খোলা স্বর মিলে একটি পর্ব তৈরি হলো। পরের পর্বটি 4টি খোলা স্বর। ফুসে ওঠো, ফু সে ও ঠ, 4টা সিলেবল মিলে একটা পর্ব হলো। ভাসো জলোচ্ছ্বাসে, এই ছাসেটা হলো একটা ভাঙা পর্ব। ভা সো জ লোচ, ভা সো 2টা খোলা স্বর, জ একটা খোলা স্বর, লোচ একটা বন্ধ স্বর। এখানে ভা সো জ লোচ, এখানে একটা পর্ব হলো ছাসে, জলোচ্ছ্বাসের ওই ছাসেটা আবার একটা ভাঙা পর্ব হয়ে গেছে। পরের লাইনে, খরায় পোড়া রুক্ষ মরু, কি আনন্দে, এটা হলো 3টা পর্ব। খ রায় পো রা, এটা হলো একটা পর্ব। রুক খ মো রু, রুক খ মো রু, এই 4 মাত্রা একটা পর্ব। কি আ নন দে, এইখানে 4 মাত্রা একটা পর্ব। এইভাবে প্রতিটা লাইনে 3টা পূর্ণ পর্ব এবং শেষে একটা ভাঙা পর্ব আছে এই কবিতায়। এইভাবে স্বরবৃত্ত ছন্দ তৈরি হয়। স্বরবৃত্ত ছন্দ হচ্ছে সবচেয়ে সোজা ছন্দ এবং সবচেয়ে ন্যাচারাল ছন্দ। যে গ্রামের দেখবেন যে একজন কবিয়াল বা একজন গায়ক, সে নিজে নিজে গান বানাচ্ছে আর গাইছে, সে কিন্তু স্বরবৃত্ত ছন্দে গান বানাচ্ছে আর গাইছে। গান, সকল গানই স্বরবৃত্ত ছন্দে লেখা। এবং আজকাল অনেক আধুনিক গান আমরা শুনি, অনেকে গান লেখেন, তাদের গানে প্রচুর ভুল থাকে, সেখানে স্বরবৃত্ত ছন্দটা সঠিকভাবে পাওয়া যায় না। কিন্তু শুদ্ধ যত গান আছে সব স্বরবৃত্ত ছন্দে লেখা।
এবং ছড়া হচ্ছে স্বরবৃত্ত ছন্দে লেখা। স্বরবৃত্ত ছন্দ ছড়া এবং গানের ছন্দ মূলত। আর আমরা যখন শেক্সপিয়ারের সনেট গুলো পড়ি, সেখানেও কিন্তু আপনি দেখবেন যে স্বরবৃত্ত ছন্দ মানে হচ্ছে এক সিলেবল এক মাত্রা ধরে শেক্সপিয়ারের সকল সনেট গুলো দেখবেন 10 মাত্রার লাইন, প্রতিটা লাইন হচ্ছে 10 মাত্রার। এবং ইংরেজিতে সিলেবল গুলো আপনি যদি শব্দের ভাগ করেন করে করে দেখবেন যে 10টা সিলেবল আছে প্রত্যেকটা লাইনে। এবং স্বরবৃত্ত ছন্দটা পৃথিবীর সব ভাষাতেই আছে। মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত, এই টেকনিক্যাল ছন্দগুলো আমরা আমাদের বাংলা ভাষা আমরা খুঁজে খুঁজে বের করেছি, কিন্তু স্বরবৃত্ত পৃথিবীর সব ভাষাতেই আছে। রেজা করিম বলেছেন, বাংলা কবিতা অনুপ্রাসের নবজাগরণ হবে আবার, পয়ারের গঠন একটু ব্যাখ্যা করবেন প্লিজ। আমি পয়ারের গঠনটা বলেছি। পয়ার হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দে লেখা, এবং অক্ষরবৃত্ত ছন্দে সবসময় দুটি শব্দ দিয়ে একটি পর্ব তৈরি করবেন, এবং দুটি শব্দ মিলে যেন একটি জোর মাত্রার পর্ব হয়। 2 মাত্রার পর্ব অক্ষরবৃত্ত ছন্দে হয় না অনেকে বলেন, কিন্তু আমি বলি হয়। যদি দুটি এক মাত্রার শব্দ পাশাপাশি করা যায়, যেমন না না, মা না, এরকম দুটি শব্দ পাশাপাশি করতে পারলে সেটি 2 মাত্রার একটি পর্ব হতে পারে। সো 2, 4, 6, 8, 10 মাত্রার পর্ব হতে পারে অক্ষরবৃত্ত ছন্দে। এবং যদি শেষে মিল দেন তাহলে সমিল পয়ার হবে, শেষে মিল না দিলে অমিল পয়ার হবে। সমিল পয়ারই বেশি পপুলার, যে কারণে আমরা পয়ার বলতেই মনে করি অক্ষরবৃত্তের সমিল পয়ার যেগুলো লেখা হয় সেগুলো। অনেক ধন্যবাদ আপনাকে। দেহ কাব্যের কবিতা, আসলে বইটির নামও ডালিয়া রায় চৌধুরীকে বলছি, বইটির নামও দেহ কাব্য। 44টি লিখে বইটি বের করেছিলাম, পরে আরো একটি লিখেছি, 45টি হয়েছে। আমার খুব মজা লাগে এই কবিতাগুলো, এবং কোনো এক সময় আমি সময় পেলে হয়তো আরো লিখবো। হয়তো এক সময় 100টি করে আবার একটি বই, এটা নতুন সংস্করণ করা যেতে পারে। হাসান ভাই, এবার আপনার কাছে আসি। তো এবার কি ওই আপনি যেটা হ্যাঁ, আপনার বলেছিলেন কথা নিয়ে আপনার একটা অসাধারণ ছড়া আছে, দীর্ঘ ছড়া। আমরা সেই ছড়াটি অবশ্যই আমার শোনার খুব আগ্রহ আছে, সেটি যদি আপনি পড়েন এখন। আচ্ছা, আসলে এই কবিতাটার নাম হচ্ছে জিহ্বা। হ্যাঁ, শুরু করি। হ্যাঁ। হবু রাজা বলে, গবু হে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ যে নেই কোনো। গবু বলে, কেন? তোমার তো সবই আছে। হবু বলে, নেই শ্রেষ্ঠ আমার কাছে, নিয়ে যাও যত কোটি টাকা তুমি চাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। গবু বলে, এতে সমস্যার কি হলো? কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো। পোশাক, খাদ্য, অলংকার বা বাড়ি বললে এখনই এনে দিতে সেটা পারি। হবু রেগে বলে, সেটা কি জানি হে ছাই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী ফিরিল বাড়ি, মুখখানা তার করি কালি মাখা হাড়ি। গৃহিণী মধুরে কহিল বাঁকা এগ্রিবা, আহা মিতা তুমি চেহারা করেছো কিবা। চিন্তিত গবু সমস্যা খুলি কয়, নারী কহে এ তো সমস্যা মোটে নয়, এসো মোর সাথে। পতির হাতটি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান পরে। খাসির একটি জিহ্বা কিনিয়া বেশ, এসে বলে নাও, সমস্যা হলো শেষ। গবু রেগে বলে, এ কেমন রসিকতা। নারী হেসে কয়, জিহ্বা মানে কথা। আনন্দে গবু ত্রস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজ প্রাসাদে জিহ্বা নিয়া। হবুরে কহিল, দেখো রাজা দেখো, এই কথা হতে ভালো এ জগতে কিছু নেই। কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে, মহাপুরুষেরা নবী রসুলেরা শোনো, দেননি তো বাড়ি গাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা, মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা। এত কল্যাণ আর কিছুতেই নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই। হবু বলে, অর্ধেক শুধু হলো, এবারে সবার নিকৃষ্ট কি তা বলো, নিয়ে এসো সেটা। গফুর মাথায় বাজ, ঘুম ভেঙে কার মুখ দেখেছিল আজ। ছুটিল বাড়িতে করিয়া পড়ি কি মরি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলা ধরি। সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী, আজ যেন বাপু দেখি কিছু বাড়াবাড়ি, নিশ্চয় কোনো বিপদে পড়েছ মিতা। বুবু বলে, সবচেয়ে নিকৃষ্ট কি তা? রমণী নয়নে রহস্যবান হানি, স্বামীরে তাহার কি কহিল কানে কানে। শুনিয়া গবুর অধরে হাসি না ধরে, গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে।
তারপরে ফের মাংস দোকানে গিয়া প্রাসাদে ছুটিল আরেক জিহ্বা নিয়া, হুবুরে কহিল, দেখো রাজা দেখো, এই কথার মতন বিষাক্ত কিছু নেই। সাপের চেয়েও ছোবল পারে এ দিতে, ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে। কথার আঘাতে ভেঙে গেছে কত বুক, কথার আগুনে পুড়ে গেছে কত সুখ, সাজানো বাগান হয়ে গেছে ছারখার, ধ্বংস করেছে কথা কোটি সংসার। এত বিধ্বংসী এ জগতে আর নেই, সব নিকৃষ্টের নিকৃষ্টতম সে। এই হবু বলি উঠে গবু, ধন্য ধন্য পুরো রাজকোষ আজকে তোমার জন্য। এই পৃথিবীতে সবাইকে বলে দাও, কথার শক্তি চিনে নাও চিনে নাও, বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে। সাবধানে সাবধানে কাজে লাগিও জিহ্বাটিরে। জয়রূপ। অসাধারণ, অসাধারণ হাসান ভাই। আমি এটা আগেও শুনেছি একাধিকবার, আজকে আবার শুনলাম এবং তন্ময় হয়ে শুনছিলাম। এমন মানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে এনেছেন এই হুবুচন্দ্র এবং গুবুচন্দ্রের মাধ্যমে। আসলে আসলে আমি দু লাইনের একটা হাদিস, আমি তো কোরআন হাদিস করি, দু লাইনের একটা হাদিস পড়ে আমি এটা লিখেছিলাম, সেটা শোনাতে চাই। এটা সহিহ ইবনে মাজাহ ভলিউম 5 হাদিস নাম্বার 3972। সাহাবী জিজ্ঞেস করলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে কি নিয়ে আপনি সবচেয়ে বেশি চিন্তিত? তিনি জিহ্বা দেখিয়ে বললেন, এটা নিয়ে। আমি দেখলাম এর মধ্যে একটা মেসেজ আছে সবার জন্য, মেসেজটা পৌঁছানো দরকার। এমনি বললে তো বলাই যায়, কিন্তু একটু রস করে একটু ইয়ে করে। অসাধারণ ভাবে আপনি উপস্থাপনটা করেছেন। আমি একটি কথা প্রায়শই বলি, এই আপনার এই কবিতার আহ, প্রসঙ্গ ধরেই বলছি। সেটি হচ্ছে যে আমরা কথা দিয়ে মানুষকে আক্রমণ করি, আবার কথা দিয়ে মানুষের প্রশংসা করি, কখনো কখনো বাড়িয়ে স্তুতি করি। এবং এই যে আমরা যা করি কথা দিয়ে, আমরা একটি ছবি আঁকি। সেই ছবিটি কার ছবি? আমি যাকে গালি দিচ্ছি, যার স্তুতি করছি, তার ছবি না, আমি আমার ছবি আঁকছি। মানুষ ওয়াও, তার ছবি ছাড়া আর কারো ছবি আঁকতে পারে না। ইয়েস। তো আমরা এই কথা, এই জিহ্বাকে কিভাবে ব্যবহার করব, সেটি আমাকেই খুব সতর্কভাবে করতে হবে। আমি আসলে এই জিহ্বাকে দিয়ে, জিহ্বা ব্যবহার করে আমি কিন্তু প্রকৃতপক্ষে আমার নিজের ছবিটিই আঁকছি। সবাই আমার ছবিটিই দেখছে যে আমি কি আঁকছি। এটা আচ্ছা, আমার এখন আমরা একদম শেষে এসেছি, আমি আবার ছন্দে ফিরে যাব এবং আমি কোর পয়েন্টটা এখন আঘাত করছি, যে সঙ্গীতে ছন্দ কি হ্যাঁ, এবং কবিতার সাথে তার সংঘাতটা কোথায়, এটা কিন্তু এখনো বলা হয়নি। হ্যাঁ, নিশ্চয়ই। সঙ্গীতে ছন্দ একটা একটা ইথারের মতো সর্বত্র বিরাজমান, কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু আছে। সেটাকে যদি ন্যারো ডাউন করে আনি, তাহলে আমাদেরকে তালে আসতে হবে। তাল হচ্ছে একটা নির্দিষ্ট লেন্থ অফ টাইম, যেটাকে আমরা ছোট ছোট ভাগে ভাগ করি। সেটা হচ্ছে মাত্রা, ভাগগুলো হচ্ছে মাত্রা। উদাহরণ দিলে স্পষ্ট হবে, যেমন 8 মাত্রার উদাহরণ। হ্যাঁ, তোমার হলো শুরু, তাকে তেটে নাগে ধিন, থাকে তেটে নাগে ধিন। 8 মাত্রা, এটার নাম কাহারবা। এখানে আমি একটুখানি চেঞ্জ করব, যেটা চেঞ্জ করব ওটাই ছন্দ। এটা ছিল তাকে 1 2 3 4 5 6 7 8, এবার হবে 1 2 3 1 2 1 2 3, ধা ধীনা ধীনা ধা ধীনা। জীবনে যত পূজা হলো না সারা, তাই না? হুম। সেই জন্য এটা 8 মাত্রা হয়েও এটা আর কাহার বা তাল নয়, এটা হচ্ছে রূপকরা তাল। আরেকটু উদাহরণ দিয়ে আমি শেষ করবো যাতে বোঝা যায়। ত্রিতাল, তালের রাজা ত্রিতাল। ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন তা, এটা দিন দিন ধা ধা। এই 16 মাত্রাকেই যদি আমি 1 2 3 4 5 6 7 8 স্মুথ ফ্লো না করে 1 2 3 4 5 6 7 8 9 10.5 12 13 14 15 16, তাক তিন না তাকে তেটে নাগে দিন ধাক দিন না ধাগে তেটে নাগে দিন, তাকে তিন না তাকে তেটে নাগে দিন ধাগে দিন না, তাহলে এটা কিন্তু তবলার আসল বোল নয়, আমি বোঝানোর জন্য বলছি। তাহলে ওটা 16 মাত্রাই থাকবে, কিন্তু ত্রিতাল থাকবে না, ওটা হয়ে যাবে আধ্যা। তাহলে আমি বদলটা করলাম কি, চলনটা বদল করলাম। এইটাই হচ্ছে ছন্দ, আমি ছন্দ বদল করলাম। ছন্দ সঙ্গীত জগতের এমন একটা অলঙ্ঘনীয় রেখা। কি রেখা বলে, কি সীতা, সীতা রেখা কি, কি যেটা লঙ্ঘন করা যায় না।
যাই হোক, এটা প্রত্যেকটা গায়ক বাদককে মেনে চলতে হবে, এবং এটা 3000 বছর আগের দলিলেও আমি একটা পিএইচডি থিসিস পড়েছি ডক্টর মমতাজ মমতার, এই বিশ্বভারতী থেকে পিএইচডি করা উচ্চাঙ্গ সঙ্গীতে। সেখানে 3000 বছর আগে সঙ্গীতে ছন্দের উল্লেখ আছে। কবিতায় ছন্দটা গত 100-150 বছরের ব্যাপার। এখন এখানে সঙ্গীতের ছন্দ শব্দটা এত প্রতিষ্ঠিত, 1000 বছরের। জহিরুল, আপনি নতুন একটা 100 বছর আগে কবিতার একটা কাঠামো প্রস্তাব করলেন, খুব ভালো কথা, কাঠামো দরকার। আপনি ওই শব্দটা ব্যবহার করার সাথে সাথে আমরা একটা শব্দের সংঘাতে পড়ে গেলাম। ঠিক যেমন এখন এই করোনা ভাইরাসের যদি একটা ভ্যাকসিন তৈরি হয়, সেটার নাম যদি দেওয়া হয় জহিরুল। প্রশ্ন করি, সঙ্গীতের ছন্দটা আপনার লিরিকের উপর তো কিচ্ছু ডিপেন্ড করে না, একই লিরিক নানান ছন্দে আপনি করতে পারেন। না না না, ছন্দ রাজা মহারাজা, সে লিরিককে ছন্দ মানতে হবে, সবকিছুকে ওই ছন্দ মানতে হবে। আমি শব্দের সংঘাতের উদাহরণটা ক্ষেত্রে লিরিকটাই প্রধান, কথাটাই প্রধান সব ছন্দের জন্য। তো এইটাই কবিতা। আমি বলছি শব্দের সংঘাত, আমি বলছি শব্দের সংঘাত। কাঠামো তৈরি করেন ভালো, কিন্তু অন্য একটা জগতের, সঙ্গীত জগতে একটা প্রতিষ্ঠিত শব্দ, আপনি সেটাকে যে মুহূর্তে ব্যবহার করলেন, আমরা তো একটা সংঘাতের মধ্যে পড়ে গেলাম। ঠিক যেমন যেটা বলছিলাম, যে এই করোনা ভাইরাসের একটা ভ্যাকসিন আবিষ্কার করে তার যদি নাম দেওয়া হয় জহিরুল, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? এই সঙ্গীতের ছন্দ এবং কবিতার ছন্দ নিয়ে আমরা এইখানে একটা শব্দের সংঘাতে আছি। আর কবিতার ছন্দটা এত কমপ্লিকেটেড যে আপনি দেখুন, না, আমার গানের ছন্দটা বেশি কমপ্লিকেটেড লাগে, কবিতার ছন্দ আমার কাছে একদম সরল সহজ লাগে। ওকে, তাহলে বহু কবি, জনপ্রিয় কবি, তারা ছন্দ মানেনও না। এবং সত্যি কথা বলছি, আমি অনেক কবিকে জিজ্ঞেস করেছি, মানে বেশিরভাগ বলেছেন, আপনার মতো ছাড়া দিয়ে একজন, যে ভাই আমি জানি না, কিংবা আরেকজন কেউ বলেছে ওরা অত্যন্ত কমপ্লিকেটেড, মানে জানি। তাহলে কবিতার ছন্দ না জেনে না মেনেও জনপ্রিয় কবি হওয়া যায়, সঙ্গীতের ছন্দ না জেনে না মেনে কিচ্ছু করা যাবে। আমি এই জনপ্রিয়তাটা এখন প্রচারের কারণে অনেক সময় অনেকে হয়ে যায়, কিন্তু আসলে আলটিমেটলি কবিতায় ছন্দ না জেনে কেউ বড় কবি হয়েছে এবং টিকে আছে এমন ঘটনা নাই। যারা বড় কবি হয়েছে তারা সবাই ছন্দ জেনে মেনে লিখেছে, অথবা ন্যাচারালি তাদের মধ্যে ছন্দটা ছিল। হ্যাঁ, এই যে 600 বছর আগে যে ভরতখণ্ড, হ্যাঁ তা আমরা যে পাই, চমৎকার ছন্দে আছে, কিন্তু তখন তো তত্ত্ব উদ্ভব, ওনাদের ভিতরে রিদমটা কাজ করতো। আর কিছু আপনার চর্যা গীতিকার মধ্যেও ছন্দ আছে, আমি জানি না তখনকার দিনের মানুষ, আবার আমরা হয়তো আমাদের চেয়ে বেশি শিক্ষিত ছিল, উই ডোন্ট নো, তখন হয়তো তারা অন্যভাবে ছন্দকে কাউন্ট করতো, গুনতো, সেগুলো আমরা এখনো আবিষ্কার করতে পারিনি, হতে পারে। কিন্তু আমরা সেসব কবিতায় ছন্দ দেখি, যদিও আমরা, আপনি যেটা বললেন 100-150 বছর আগেই এই যে প্রচলিত ছন্দ নিয়ে আমি কথা বললাম, এগুলোর আবিষ্কার বেশি দিন হয়নি, 100-150 বছর আগে হয়েছে, কিন্তু 1000 বছর আগের চর্যা গীতিকাতেও আমরা কবিতার ছন্দ পাই। তারা কিভাবে ছন্দ, তারা কি সত্যি সত্যি ছন্দ শিখে লিখতো, না ন্যাচারালি তাদের মধ্যে ছন্দটা ছিল, কে জানে। আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যে ন্যাচারালি একজন প্রকৃত কবির মধ্যে, বারবারই আমি সেটা বলি, যে কুবুত প্রাপ্ত কবি, যারা কুবুত পেয়েছেন, তারা ন্যাচারালি তাদের মধ্যে ছন্দটা থাকে। ঠিক আছে, আপনি কবি, আমি আপনাকে একটা প্রশ্ন করব। এই যে একটা বই, হ্যাঁ, এই বইটা খুব একদম দারুণ ইয়ের, খুব নাম করেছিল বইটা শাহজাহান ঠাকুরের, এবং এনার অনেক ইয়ে আছে। ইনি বলছেন, আরেকজনকে কোট করে বলছেন, এটা 2 লাইন, এই যে এত কবি ছন্দ না জেনে কবিতা লিখছেন, আপনি জানেন এটা বাস্তব। ছন্দ জ্ঞান বিনা কাব্য রচে যেই জন, পণ্ডিত সভায় সেই লজ্জার ভাজন। এই কমেন্টটা করা কি ঠিক হলো? এটা কি এক ধরনের ফতোয়াবাজি না? বটেই। তবে আমি খুব বেশি দ্বিমত করি না এই ফতোয়াবাজির সঙ্গে। বাংলা ছন্দের রীতি, রূপ ও বিকাশ, শাহজাহান ঠাকুর। আচ্ছা, তো হাসান ভাই, আমরা 1 ঘন্টার অনুষ্ঠান করি, 1 ঘন্টা হয়ে গেছে। শেষ করবার আগে আমি শুধু আপনাকে, আপনার যেহেতু ওই দিকটা আপনি বলেছেন যে ওই সাবজেক্টে পুরো একটি অনুষ্ঠান না করলে সাবজেক্টের প্রতি
অবিচারই করা হবে, তারপরেও আমি একটি বা দুটি উদাহরণ যদি দেন যে একটি শরিয়া আইনের অপপ্রয়োগের ফলে সমাজে কি ক্ষতি হচ্ছিল এবং সেটার সঠিক প্রয়োগের ফলে সেই ক্ষতি থেকে কিভাবে বেরিয়ে এসেছি আমরা, সেই রকম কাজ আপনি বেশ কিছু করেছেন, একটি অন্তত উদাহরণ যদি দেন। এই মুহূর্তে মনে পড়ছে যেটা মানে খুব জানাশোনা সবার, যেমন ধরেন 3 তালাক। তালাক 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 বলার সাথে সাথে বউ তালাক হয়ে যাবে, সেটা বিয়ের 5 মিনিট পরেও হতে পারে, বিয়ের 90 বছর পরেও হতে পারে, যখন মেয়েটা সারা জীবন এই সংসারে প্রাণপাত করে গেল। তো এটা কিন্তু শারিয়া বইয়ের মধ্যে আছে, হানাফি ল আইন আছে, শাফি ল আইন আছে, কিন্তু কোরআনে দূর দূর পর্যন্ত কোথাও তাৎক্ষণিক তালাকের সাপোর্ট নাই। চ্যাপ্টার 2 ভার্স 229-এ তালাকের প্রসেস দেওয়া আছে, যেটা পূরণ হতে কমপক্ষে 2 মাস লাগবে। তাহলে ওই শারিয়া আইনটা এই কোরআনকে লঙ্ঘন করলো এবং এই জন্য স্ত্রী জাতির উপরে অত্যাচারটা হলো। এরপরে হাদিসে আছে প্রফেট 3 তালাককে মানে অত্যন্ত রেগে যেতেন যখন কোনো সাহাবী 3 তালাক দিত। তো এগুলো আমাদের আলেমরা জানেন, তারপরেও 3 তালাক হতো। এখন অনেক রাষ্ট্রে 3 তালাকের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন হয়েছে, কিন্তু দেখেন যখন রাষ্ট্রীয় আইন যখন বিশ্বাসের আইনের সাথে মানে ক্ল্যাশ করে, তখন অনেক ক্ষেত্রে রাষ্ট্রীয় আইনটা পিছু হটে যায়। হ্যাঁ, তো আমি ওইটা দেখিয়ে আমার বই মুভিতে যে বলছে, বাবা তোমরা এই অত্যাচারটা নারীদের উপর বন্ধ করো, মায়ের জাতি, তো কোরআন মেনে চলো, 2 মাস কমপক্ষে লাগবে, 3 তালাক অ্যান্টি ইসলামিক। 2 মাস লাগবে বিষয়টা আমি বুঝি নাই, একটু একটু যদি ব্যাখ্যা করেন। প্রথমে তালাক বলতে হবে এবং 1 মাস অপেক্ষা করতে হবে, ওই 1 মাসের মধ্যে 1000 বললেও ওটা 1 তালাক। তারপরে দ্বিতীয় মাসে আরেকবার যদি বলে তাহলে 2 তালাক হলো। তালাক কমপ্লিট হতে 3 বার বলতে হয়। তো এই 2 বারের পর যদি আবার নাও বলে তবু তালাক কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তার মানে একবার বলার থেকে আরেকবার বলার মাঝখানে একটা ইন্টারভেল পিরিয়ড আছে 1 মাস। এটা কি কোরআনে আছে? হ্যাঁ, এইতে হয় কি মানে স্বামী রাগের মাথায় তালাক বলে দিলেও, ভার্স নাম্বারটা মনে আছে কোরআনের কোন সূরার কত নাম্বার আয়াতে এটা আছে? আমি একটু চেক। সূরা বাকারা 229। সূরা বাকারা 229। আচ্ছা, এতে হয় কি স্বামী একটা সুযোগ পায় এবং অনেক ক্ষেত্রে তালাকটা প্রত্যাহার করে নিতে পারে, কিন্তু শারিয়া আইন এই কোরআনের দেওয়া এই অধিকারটাকে, স্বামীর অধিকারকে শারিয়া আইন বঞ্চিত করলো। এটা আপনি একটা অসাধারণ, আমার মনে হয় আজকের অনুষ্ঠানের একটা বড় মেসেজ, যে এইটা যেন আমরা যারা আজকে অনুষ্ঠানটি দেখছি, আমরা যেন এই মেসেজটি সবার কাছে পৌঁছে দিই। আমাদের যারা ইসলাম ধর্ম পালন করেন, নিশ্চয়ই কোরআনের উপরে আপনাদের জন্য আর পালনীয় কিছু নাই। কোরআন হচ্ছে সর্বোচ্চ গ্রন্থ, যেটি মানতে হয়। তো কোরআনে যদি বইটা পড়লেই হবে, আমার যে বইটা ফ্রি দেওয়া আছে ইন্টারনেটে, মুভিগুলো ফ্রি দেওয়া আছে, পড়লেই হবে। আমি সূরা বাকারা ভার্স নাম্বারটা কত বলেন, আমি একটু লিখে রাখি। 229। 229। হাসান ভাই বললেন সূরা বাকারার 229 নাম্বার আয়াতে লেখা আপনি 228 থেকে 30 পর্যন্ত পড়বেন। 228 থেকে 30 পর্যন্ত এই আয়াতগুলো পড়লেই আমরা জানতে পারবো যে তালাক দেবার ক্ষেত্রে প্রথম তালাক দেবার পর দ্বিতীয়বার তালাক বলতে অন্তত 30 দিন সময় দিতে হবে, 30 দিন পরে আবার বলতে হবে, এবং তারপরে আবার 30 দিন পর আরো একবার বলতে হবে। এইভাবে 3 বার বলার পরে মানে প্রপার তালাকটা হবে। তার মানে টোটাল 2 মাস সময় লাগবে, এবং এই সময়ের মধ্যে কিন্তু মানসিকতার পরিবর্তন হয়ে যায়, যে কারণে অনেক সংসার বেঁচে যায় আর তালাকটি হয় না। আর রাগের মাথায় 1 2 3 বলে দিল তালাক হয়ে গেল, সেই ক্ষেত্রে বহু সংসার ভেঙে যাচ্ছে, এবং সেটি ইসলাম অনুযায়ীও সেটি বৈধ নয়। অবশ্যই। ওয়েল, একটু কারেক্ট করি, 2 বার বলার পর তৃতীয় মাসে যদি বলে তবুও 3 তালাক হয়ে গেল কমপ্লিট, যদি নাও বলে তবুও 3 তালাক কমপ্লিট হয়ে গেল। এটা হচ্ছে আরেকটা মত। তৃতীয় মাসে গিয়ে যদি সে সরি বলে যে না আমি আগেরগুলো ভুল করেছি, তাহলে কি হবে? তৃতীয় মাসে গিয়ে হ্যাঁ হবে, তাহলে তো কমপ্লিট হলো না। মানে ফার্স্ট বললো, 1 মাস পরে সেকেন্ড তালাক বললো, আরেক মাস পরের আগেই সে বললো না আই এম সরি, আমি আসলে তালাক দিতে চাই নাই, তাহলে আউট হয়ে যাবে? ওটা বিয়ে কন্টিনিউ করবে, তালাক হবে না, বিয়ে কন্টিনিউ করবে। হ্যাঁ, সেটাই হচ্ছে আসল কথা। ঠিক আছে, মানে দুঃখ প্রকাশের সুযোগ আছে। ও ইয়েস। তারপরে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি, যে শারিয়া মানে আমি আপত্তি কেন করি, কোডিফাইড ইসলামিক ল ভলিউম নাম্বার 1 ল নাম্বার 13, সেখানে লেখা আছে
যে হীরাবার অপরাধীরা তওবা করিলে শাস্তি হইতে রেহাই পাইবে। হীরাবাটা কি? যেটা ৭১-এ পাকিস্তান আর্মি এবং এই রাজাকার আল বদররা আমাদের উপর করেছিল। গণহত্যা, গণধর্ষণ, গণলুণ্ঠন, গণ অগ্নিসংযোগ। এই অপরাধীরা কোর্টে তওবা করলে শাস্তি হইতে রেহাই পাইবে। আপনি বলুন, এটা একটা কোনো আইন হতে পারে? না। কোডিফাইড ইসলামিক ল ভলিউম 1 ল নাম্বার 13। এরকম অনেক আইন আছে, ওগুলোই আমি তুলে ধরছি। তো এখানে আমি ওটা এনে লোডেড করবো না, এখানে ছন্দ কবিতা হচ্ছিল, ভালোই হচ্ছিল। অনেক ধন্যবাদ হাসান ভাই। আমি দেখি যে লোকজন কমেন্ট করা বন্ধ করে দিয়েছে, আমরা একটু সিরিয়াস বিষয়ে চলে গেলাম। তবে এগুলো খুব দরকারি বিষয়, আমাদের সমাজের চারপাশে অনেক অবশ্যই ঘটছে। আপনি যদি চান আলাদা একটা অনুষ্ঠান হতে পারে, এই বিষয়ে আলাদা একটি অনুষ্ঠান করা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই এই বিষয়ে আলাদা একটি অনুষ্ঠান করা যেতে পারে। তো আজকে আমরা বাংলা কবিতার ছন্দ নিয়ে কথা বললাম, গানের ছন্দ নিয়ে হাসান ভাই একটু টাচ করলেন, এবং আমরা শেষের দিকে এসে, যেহেতু হাসান ভাইয়ের স্পেশালাইজড ফিল্ড হচ্ছে শরিয়া আইন, এবং যে কারণে আমি জানি যে শরিয়া আইন নিয়ে তিনি কাজ করেন, শরিয়া আইনের মন্দ দিকগুলো তুলে ধরেন, সমাজকে কিভাবে ক্ষতি করছে সেই দিকগুলো তিনি তুলে ধরেন, এবং এতে করে দুই পক্ষই তার উপর খেপা। যারা ইসলাম বিরোধী নাস্তিক, তারা বলে তিনি ইসলামের এইসব প্রচার করছেন, এই জন্য তার উপর খেপা। আবার যারা মোল্লারা, তারা তার উপর খেপা যে তারা উনি শরিয়া আইনগুলোকে। আমি দুটো লাইন বলি, আপনি আমার মুখে দুটো লাইন তুলে দিলেন, আমারই লাইন। হ্যাঁ। মোল্লারা বলে নাস্তিক আমি, নাস্তিক বলে মোল্লা আমি যে, থোড়াই কেয়ার আমার ভেতরে কে বিরাজমান আমি জানি নিজে। বাহ বাহ, অনেক ধন্যবাদ। এটাই হয় আর কি, মানে আপনি যখন সত্যি কথা বলবেন, তখন এই সত্যি কথাগুলো অনেক সময় অনেকের বিপক্ষে যায়, আবার অনেকের পক্ষে যায়। যখন যার পক্ষে গেল সে আপনার পক্ষে থাকলো, আবার পরদিন দেখা গেল এটা তার বিপক্ষে গেল, তখন সে আবার আপনার বিপক্ষে চলে যায়। এটাই হলো মুশকিল। তারপরেও আমাদের সত্য বলতে হবে, এবং মানবতার পক্ষে কথা বলতে হবে, মানুষের পক্ষে কথা বলতে হবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই যে চণ্ডীদাস বলে গেছেন, এই জায়গাটিতেই আমাদের থাকতে হবে, আমাদের মানবিক হতে হবে। এই কথা বলেই আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। যারা এই অনুষ্ঠান দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আর যুগলবন্দি ৭ আসছে, যুগলবন্দি ৭-এ আবৃত্তি শিল্পী মেহেদী হাসান এবং আমি থাকবো। মেহেদী হাসান কবিতা আবৃত্তি করবেন, সেদিন হয়তো আমি আবৃত্তি করব না, হয়তো কবিতা নিয়ে কথা বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে শেষ করছি।